হ্যালো, গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মানস স্যার, তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। আমি তোমাদেরকে গত কয়েকটা ক্লাস ধরে আমরা তোমাদের পাঠ্যসূচি অনুযায়ী পঞ্চম অধ্যায়ের তো আমরা পড়ে নিয়েছি, আলোচনা করেছি বেশ কিছুদিন ধরে। তো সেখান থেকে অনুশীলনী বিভিন্ন যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলো পর্ষদ নমুনা প্রশ্ন হতে পারে বা বিগত কয়েকটি বছরে মাধ্যমিকে বিভিন্ন বছরে সেই প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিল। তো সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা কয়েকদিন ধরে আলোচনা করছিলাম এবং আমি সেখানে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা মাধ্যমিকের যে বিভিন্ন প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকটা সাবজেক্টেরই, কারণ যদি প্রশ্নগুলো সঠিকভাবে একটু দেখো, নাড়াচাড়া করো, দেখবে প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হবে না। হঠাৎ করে পরীক্ষা হলে চলে গেলে একদম নতুন ধরনের একটা প্রশ্নের প্যাটার্ন পেলে একটা ভয় পাওয়ার ব্যাপার থাকে। সেই ভয়টা যাতে তোমরা সঠিকভাবে কাটিয়ে উঠতে পারো, সেই জন্য আমি তোমাদের বলেছিলাম যে প্রশ্নগুলো তোমরা একটু নজর দিয়ে আসবে। ঠিক আছে, যে প্রথমে কি প্রশ্ন থাকে। প্রথমে তোমাদেরকে আমি প্রথম দিন আলোচনা করেছিলাম এমসিকিউ টাইপ, তাই তো? চারটি অপশন থাকবে, সেখান থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে আমাকে লিখতে হবে। সেখানে 14টি প্রশ্ন থাকে। আবার 6 নম্বরের ঠিক বা ভুল বা সত্য বা মিথ্যা যেটা থাকে, 1 নম্বরের 6টি থাকে, মানে 6 নম্বর থাকে। আবার শূন্যস্থান পূরণ থাকে, সেখানেও 6 নম্বর থাকে, 1 নাম্বার করে 6টি থাকে। তাই তো? ঠিক বলছি তো? কার কার কাছে প্রশ্ন আছে দেখো, একটু বার করো। দেখেছো কার কার কাছে প্রশ্ন আছে? হ্যাঁ, তাহলে এরপরে থাকে তোমার বিভিন্ন শর্ট প্রশ্ন, যেটা যেটা বলে দু একটি কথায় উত্তর দাও। সেখানেও 6 নম্বর থাকে, অর্থাৎ 1 নাম্বার করে 6টি প্রশ্ন সেখানে উত্তর দিতে হয়। ঠিক আছে? আর থাকে তোমাদের বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। এটাও আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে লিখতে হয়, কেমন ধরনের আসে। সেখানে থাকে 4 নাম্বার। এরপরে 2 নাম্বার শুরু হয়ে যায়। 2 নম্বরের প্রশ্ন তোমার থাকে 6টি, টোটাল 12 নম্বর থাকে। তারপরে থাকে 3 নাম্বার করে 4টি, আর লাস্টে 5 নাম্বার করে প্রাকৃতিক থেকে 2টো, আঞ্চলিক থেকে 2টো। ঠিক আছে? এই হচ্ছে। আর 10 নম্বর তোমাদের মানচিত্র চিহ্নিতকরণ। এই হচ্ছে 90 মার্কসের প্রশ্ন, তাই তো? দেখো, আমি জাস্ট এটা একটা জিনিস তোমাদের সামনে একটু তুলে ধরতে চাইছি, সেটা হলো 14 মার্কস অর্থাৎ 14 মার্কসের যে এমসিকিউ প্রশ্ন থাকে 14। আমি যেটা বলছি একটু প্লাস প্লাস করে একটু কাউন্ট করো কেউ। প্রথমে 14 বললাম, ঠিক আছে? তারপরে হচ্ছে 6 মার্কস, সত্য বা মিথ্যা বা ঠিক বা ভুল, যেটা যাই বলো। তাহলে 14 আর 6 কত হলো? 20, 20 হলো। আবার 6 শূন্যস্থান, 26। আবার 6 কত হয়? 32, 32। 32 এর পরে আবার 4 অ্যাড করলে কত হয়? 36, তাই তো? 36 আর তোমার 10 মার্কসের মানচিত্র চিহ্নিত কর, ম্যাপ পয়েন্টিং যেটা বলা হয়। 36 প্লাস 10, 46। এইখানটাতে কিন্তু আমাদের 99%, 95 থেকে 95%, সরি 95% থেকে 100% এর মধ্যে আমাদের এখান থেকে নাম্বারটাকে নিয়ে নিতে হবে। এইখানে যদি তুমি নাম্বারটাকে সঠিকভাবে পেতে পারো, তাহলে এরপরে যে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর রয়েছে, সেখানে যদি প্রত্যেকটা 5 নম্বরের ক্ষেত্রে 1 নম্বর করে কাটলো, বা 2 নম্বরেও কিন্তু আমরা 12তে 12 বা 12তে 10 আমরা তুলতে পারা যায়। সেগুলোকেও প্র্যাকটিস করতে হবে। তো এই যে 46, দেখো আউট অফ 90, 46 মানে 50% কিন্তু আমাদের একদম শর্ট প্রশ্ন।
তোমাদের বিশেষ কিছু মাথা থেকে ভেবে চিনতে একটা বড় প্রশ্নের উত্তর আমার লিখতে হবে এরকম কোনো ব্যাপার কিন্তু এখানটাতে নেই, তাই না? তোমরা শুধু এখানে সঠিক উত্তরটা সঠিকভাবে লিখবে এবং আবার বেশ কিছু ক্ষেত্রে উত্তর দেওয়া থাকবে, সেখান থেকে খুঁজে নিয়ে সঠিকটা উত্তরটাই আমাকে এখানে লিখতে হবে। তাহলে এগুলো বিশেষ কিছু কিন্তু তোমাদেরকে কষ্ট করতে হচ্ছে না। তো দেখো 90 মার্কসের মধ্যে 46 অর্থাৎ হাফ মার্কস, 50% মার্কস কিন্তু আমরা এখান থেকেই তুলে নিতে পারি। এই 46 এর মধ্যে আশা করি আমরা যদি এখানে খুব কম হলেও যদি আমরা এখানে 40 মার্কস পাই, 40 মার্কস যদি এখান থেকে আমরা পেয়ে যাই, আর বাদ বাকি যে অংশগুলো রয়েছে সেখান থেকে সহজেই আরো আমরা যে নাম্বারটা পাবো, দেখবে আমরা তাহলে তোমরা 80 কাছাকাছি নাম্বার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু প্রস্তুতিটা নিতে হবে এবং টার্গেটটাকে তোমাদের 85 to 90 মধ্যে টার্গেট রাখতে হবে, তাহলেই গিয়ে তুমি 80 কাছাকাছি নাম্বার পাবে। এবং ওরাল পরীক্ষা রয়েছে, তো ওরাল নেই এখন, আর সরি ভুল বললাম, তোমাদের এখন বিভিন্ন যে প্রজেক্ট জমা করতে হয়, তো সেটা তো স্যারেরা যতটা সম্ভব তোমাদের ভালোর জন্য যতটা সম্ভব যেমন ভালো করবে সেই অনুযায়ী স্যারেরা প্রজেক্টের নাম্বার তোমাদেরকে দেবে। ঠিক আছে, তো এরকম ভাবে কিন্তু নাম্বারটা আমরা বেশ খানিকটা পেতে পারি, এরকম ভাবে আমাদের টার্গেটটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি বিগত কয়েকদিন ধরে তোমাদের জন্য যে প্রশ্ন উত্তরগুলো আমি দিচ্ছি বা তোমরা যেটা নিজেরাও অনেক সময় ভালো করে আলোচনা করেছো, পড়াশোনা করেছো, টেক্সট বই পড়েছো, সেগুলো করলে দেখবে এই নাম্বারটা কিন্তু পাওয়াটা বিরাট কোনো কঠিন নয়। ঠিক আছে, আর তোমাদের এই মার্কস তোমাদের জন্যই, তোমরা যাতে যতটা সম্ভব বেশি মার্কস পেতে পারো সেই দায়িত্বটা আমাদের থাকবে, কিন্তু শেষ কাজটা কিন্তু তোমাদেরকেই করতে হবে। আমরা শুধু সাহায্য করতে পারি কিভাবে তুমি সর্বোচ্চ নাম্বারটা পেতে পারো। তাহলে ঠিক আছে, চলো আজকে আমরা যে দু এক কথায় উত্তর দাও যেটা বললাম এবং প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর, এখানে 6টি প্রশ্ন থাকে, কিন্তু যেহেতু এই 6টি প্রশ্ন সমগ্র বই থেকে থাকে, তো সম্পূর্ণ বইটা যদি আমরা একদম খুব ভালোভাবে না পড়ি তাহলে কিন্তু এই 6টি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। সেই জন্য অনুশীলনী থেকে এই প্রশ্নগুলো করলে যদি এই নির্দিষ্ট চ্যাপ্টার ধরে ধরে আমাদেরকে করতে হবে, তাহলে প্রথমে নির্দিষ্ট চ্যাপ্টার ধরে করতে হবে, তারপর সামগ্রিকভাবে সম্পূর্ণ বই থেকে করতে হবে, যেটা বিগত বছরের প্রশ্নাবলীগুলো আমাদেরকে একটু ঘাঁটতে হবে। তাহলেই দেখবে আমরা এই যতটুকু প্রশ্ন থাকবে সব কিন্তু আমাদের কাছে কমন জিনিস, যেটা বলা হয় যে আমি জানি, এটা আমার জানা প্রশ্ন এবং জানা উত্তরটা আমার সঠিক দিতে হবে আমাকে। ঠিক আছে, আজকে চলো শুরু করি আমরা প্রশ্ন। প্রথম যে প্রশ্ন সেটা বলা হচ্ছে ভারতে অবস্থিত, আচ্ছা আমি আরেকবার একটু বলে দিই শুরুর আগে, বেশিরভাগ প্রশ্ন, সব প্রশ্নই তোমাদের জানা, বেশিরভাগ নয়, সব প্রশ্ন তোমাদের জানা, তোমরা কিন্তু প্রত্যেকে রেসপন্স করবে, তারপরে আমি সঠিক উত্তরটা বলবো। ঠিক আছে, ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বলা হচ্ছে যে ভারতে অবস্থান করে হিমালয় পর্বত, অর্থাৎ যে আমরা বিভিন্ন পর্বতশ্রেণীগুলো পড়েছিলাম, কারাকোরাম, শিবালিক, টেথিস, হিমালয়, এর মধ্যে হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আমাদের জিজ্ঞাসা করেছে। বলো কি হবে? K2, তাহলে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট কি আমাদের ভারতবর্ষের সীমানার মধ্যে পড়ছে? কোন দেশের সীমানায় পড়ে? নেপালের মধ্যে পড়ে। তাহলে ভারতে জানতে চেয়েছে, তাহলে ভারতে কি হবে বলো? মাউন্ট এভারেস্ট কাছাকাছি অংশে রয়েছে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, মনে থাকবে কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, এই কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত বলতো? ৮৫৮৬ মিটার। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, ৮৫৮৬ মিটার। আচ্ছা, এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি,
যদি সমগ্রভাবে ভারতবর্ষের উচ্চতম শৃঙ্গের নাম বলে তখন কি বলবে? গডউইন অস্টিন বা K2। উচ্চতা কত? ৮,৬১১ মিটার। আর এই কাঞ্চনজঙ্ঘা ভারতবর্ষের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ এবং তার পাশাপাশি এটি হলো পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। ঠিক আছে? আর পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? ভারতের সর্বোচ্চ গিরিপথ হচ্ছে উমলিংলা, যার উচ্চতা যে উচ্চতায় অবস্থান করে সেটা হচ্ছে ৫,৭৯৮ মিটার। ঠিক আছে? এই উমলিংলা দেখা যায় লাদাখে। ভারতবর্ষের লাদাখ রয়েছে, আমাদের লাদাখ মালভূমি বলি আমরা, সেই লাদাখে এই সর্বোচ্চ গিরিপথটি আমরা দেখতে পাই, যার উচ্চতা হচ্ছে ৫,৭৯৮ মিটার। এরপরে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বলো কি? আনাইমুদি। ঠিক আছে? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। আচ্ছা, এরপরে বলেছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বলো কি হবে এর উত্তর? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। তাহলে এখানটায় কিন্তু মাথায় রাখতে হবে আনাইমুদি দুটি প্রশ্নের উত্তর হচ্ছে, একটা যদি বলা হয় পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং তার পাশাপাশি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে কিন্তু আমার উত্তর হবে আনাইমুদি। ঠিক আছে? পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথের নাম কি? এই পশ্চিমঘাট পর্বতেরই দক্ষিণে একটি গিরিপথ লক্ষ্য করা যায়। এই গিরিপথটির নাম কি? এই গিরিপথের নাম হচ্ছে, কে বলতে পারবে? হ্যাঁ বলো। মনে পড়ছে না? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এই গিরিপথের নাম হচ্ছে পালঘাট গ্যাপ। কি বললাম? পালঘাট গ্যাপ। ঠিক আছে? আচ্ছা, পশ্চিম হিমালয়ের তাল কি? তাল কি? একটা তালের উদাহরণ আগে বলো তো, তারপরে তোমরা বলতে পারবে। আমাদের এই গাছের তাল নয়, আমি জিজ্ঞাসা করেছি পশ্চিম হিমালয়ের তাল কি? হ্যাঁ, উদাহরণ বলো। নৈনিতাল, ভীমতাল। কোন অঞ্চলে হ্রদকে তাল বলা হয়? উত্তর ভারতে, তাই তো। এই যে হিমালয় পার্বত্য অঞ্চলে যে উপত্যকাগুলি লক্ষ্য করা যায় সেগুলোকে বলা হয় তাল। তার মধ্যে সবচেয়ে বৃহত্তম হচ্ছে নৈনিতাল, আরো একটা রয়েছে ভীমতাল। আবার পশ্চিমঘাট পর্বতমালা এগুলোকে বলা হচ্ছে গ্যাপ। ঠিক আছে? গিরিপথ, দক্ষিণতম গিরিপথ। তো এটাকে বলা হচ্ছে গ্যাপ, তার নাম হচ্ছে পালঘাট। ও সরি, আমি তাল বলছিলাম, আমি উপরটায় চলে গেলাম। পশ্চিম হিমালয়ের তাল, সেটা হচ্ছে হ্রদ বা জলাভূমিকে তাল বলা হয়, নৈনিতাল। আমি তাই ভাবছি তাল বলার সঙ্গে গ্যাপটা কিভাবে রিলেট হচ্ছে। সরি, ভুল হয়ে গেছে ওটা। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কি? নর্মদা নদী রয়েছে, এই নর্মদা নদীতে যে উল্লেখযোগ্য জলপ্রপাত রয়েছে সেই জলপ্রপাতের নাম কি? সেই জলপ্রপাতের নাম হচ্ছে ধোঁয়াধর। কি নাম? ধোঁয়াধর জলপ্রপাত। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলা হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী যদি শুধুমাত্র ভারতবর্ষের বলে তখন কি বলবে? তখন কিন্তু বলতে হবে গঙ্গা নদী ভারতবর্ষের দীর্ঘতম নদী এবং সব থেকে উল্লেখযোগ্য নদী। ঠিক আছে? আর যদি দক্ষিণ ভারতের বলা হয়, নাম নির্দিষ্ট করে বলে দেওয়া হয়, তখন কিন্তু উত্তর হবে গোদাবরী। ঠিক আছে? ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? দেখবে ঝাড়খণ্ড রাজ্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য মিলে একটা বিশেষ নদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার সাহায্যে এই অঞ্চলের যাতে বন্যা না হয়
জলাশয়কে কেন্দ্র করে জলসেচ কোথা করা যাবে, সেখান থেকে শিল্পের জন্য প্রয়োজনীয় জল তোলা যাবে। আরো একটা উল্লেখযোগ্য হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন করা যাবে, মৎস্য চাষ করা যাবে। এই বিভিন্ন কারণে একটি বিশেষ পরিকল্পনা নেওয়া হয় একটা নদীকে কেন্দ্র করে, তখন সেটাকে আমরা বলি বহুমুখী নদী পরিকল্পনা। অর্থাৎ নদী যদি শুধু তার স্রোত বেয়ে উপরিস্তর ঢাল থেকে নিম্নের ঢালে চলে যায়, নদী তখন একমুখী প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই নদীকে যদি মানুষের বিভিন্ন কাজে লাগানো হয়, তাহলে অনেক কাজে লাগালে তখন কি বহুমুখী হয়ে যাচ্ছে। সেরকম কাজে লাগানো হয়। তো আমাদের পশ্চিমবঙ্গের একটা নদী, পশ্চিমবঙ্গের নদী না, সেটা ঝাড়খণ্ডেরই মূলত। তো এই নদীটার নাম কি বলতো? দামোদর নদ। দামোদর নদকে আগে দুঃখ বলা হতো, ঠিক আছে? কেন পশ্চিমবঙ্গে দুঃখ বলা হতো? কারণ এই নদীর দ্বারা প্রচুর ব্যাপক পরিমাণে প্রত্যেক বছর বন্যা হতো, ঠিক আছে? তারপরে স্বাধীনতার পরে এই নদীটাকে বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, ঠিক আছে? তো সেজন্য হচ্ছে দামোদর, শর্ট ফর্ম বলা হয় ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। মনে থাকবে সবার? ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী ভূমিকা পালন করে? কোন রাজ্য করে? এটা হচ্ছে তামিলনাড়ু হচ্ছে সঠিক উত্তর। যে ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী ভূমিকা পালন করে? তামিলনাড়ু। বলো তো, এই তামিলনাড়ু যে রাজ্য কেন বৃষ্টির জলে সর্বাধিক অগ্রণী ভূমিকা নেয়, বলতে পারবে? ঠিক বলেছ, কারণ মৌসুমী বায়ু যখন ভারতবর্ষে প্রবেশ করে তখন একবার বৃষ্টিপাত হয়, আর মৌসুমী যখন ভারতবর্ষ থেকে প্রত্যাগমন করে ফিরে যায় তখন আরো একবার ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়। এই দুবার বৃষ্টিপাত হওয়ার জন্য এই অঞ্চলে জলের একটা বেশ লক্ষ্য করা যায়, প্রবাহ লক্ষ্য করা যায়। বছরে দুবার বৃষ্টিপাত হয় বলে এই তামিলনাড়ু এই অঞ্চলে, এই রাজ্যে, সেই জন্য তারা জলটাকে সংরক্ষণ করে রাখে, যাতে যখন দেখা গেল খরা হচ্ছে, বৃষ্টিপাত সেভাবে হচ্ছে না, তাহলে এই জলাশয়গুলো থেকে জল নিয়ে সহজেই তারা জলসেচ করতে পারে, বা বিভিন্ন প্রয়োজনীয় যে জল, আমাদের নিত্য প্রয়োজনীয় জল, সেটাকে এখান থেকে কাজে লাগানো যায়। ঠিক আছে? এরপরে যে প্রশ্ন সেটা বলা হচ্ছে, কেরল উপকূলের উপরে যে উপহ্রদগুলি রয়েছে, উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? আমরা তো মূলত এই যে হ্রদ বলি জলাশয়গুলোকে, লম্বা হলে সেটাকে খাল বলছি, পুকুর বলছি, কিন্তু কেরলে এই উপহ্রদগুলোকে স্থানীয় ভাষার নির্দিষ্ট নামে চেনা হয়। কি বলতো সেটি? কয়াল, অষ্টমুদি কয়াল, ভেমনাথ কয়াল বিখ্যাত, তাই তো? আচ্ছা, এরপরে পরের যেটা প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাত নামটির নাম কি? অর্থাৎ সব থেকে উঁচুতে যে ভারতবর্ষে একটা জলপ্রপাত লক্ষ্য করা, জলপ্রপাত তোমরা জানো তো, যেখানে কঠিন শিলা এবং হ্যাঁ মনে পড়েছে, তাই তো, নরম শিলার পাশাপাশি অবস্থান থাকবে, সেখানে নরম শিলাটা বেশি ক্ষয় পেয়ে যাচ্ছে, ক্ষয় পেয়ে এবার যখন উপরে কঠিন শিলা থেকে জলটা নিচের দিকে পড়ছে, তখন মনে হচ্ছে জলটা লাফিয়ে নিচের দিকে পড়ছে, তাই তো? এটাকে আমরা বলছি জলপ্রপাত। তো ভারতবর্ষের এই উচ্চতম জলপ্রপাতটির নাম হচ্ছে কুঞ্চি কল। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্ন গতি দেখা যায়? একটু বলো তো, গঙ্গা নদীর গতিপথটা একটু বলো তো। হ্যাঁ বলো। হ্যাঁ, উত্তরাখণ্ডের পরে চলে আসছে উত্তরপ্রদেশ, তারপরে বিহার, তারপরে পশ্চিমবঙ্গ। আচ্ছা, এর কটি গতিপথ লক্ষ্য করা যায়? এর লক্ষ্য করা যায় তোমার উচ্চগতি, মধ্যগতি, আর হচ্ছে নিম্নগতি, তাই তো? তো নিম্নগতি কোথায় দেখা যায় তাহলে বলো, ভারতের কোন রাজ্যে?
পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু গঙ্গা নদীর আমরা নিম্নগতি দেখতে পাই। ঠিক আছে, বোঝা গেল? প্রধানত কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? বলো কোন বায়ুপ্রবাহ? যে বায়ুর উপরেই আমাদের ভারতবর্ষের যাবতীয় কৃষিকাজ থেকে শুরু করে অর্থনীতি, মানে কৃষিকাজের উপর অর্থনীতি ব্যাপক একটা প্রভাব বিস্তার করে। তো কৃষিকাজ এই সবই সেই জলবায়ুর উপরেই জলবায়ুর উপর ভিত্তি করে সব কৃষিকাজগুলো লক্ষ্য করা যায়। তাহলে কোন জলবায়ু বা আমাদের যে ভারতবর্ষে বৃষ্টিপাতের আগমন, বৃষ্টি হওয়া বা অতিবৃষ্টি, অনাবৃষ্টি সবটা কোন জলবায়ুর উপর ডিপেন্ড করে হয়? সবটা মৌসুমী বায়ুপ্রবাহের উপরে নির্ভর করে হয়। তাহলে ভারতবর্ষের কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? মৌসুমী বায়ুপ্রবাহ। ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? বলো কোন মৃত্তিকা? হ্যাঁ, কোথায় হয় আগে একটু ভেবে দেখো। হয় হচ্ছে মহারাষ্ট্র, গুজরাট। সেখানে কোন মৃত্তিকা লক্ষ্য করা যায়? কৃষ্ণ মৃত্তিকা। একদম ভেরি গুড। কৃষ্ণ মৃত্তিকা হচ্ছে এই কার্পাস চাষের জন্য সব থেকে আদর্শ। ঠিক আছে, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? কে বলতে পারবে? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় কোথায়? এটা কি আমাদের রাজ্যে আছে না অন্য কোনো রাজ্যে আছে? এটা আমাদের রাজ্যে আছে। তার নাম কি বলো? সুন্দরবন। কারা কারা সুন্দরবনে ভ্রমণ করতে গেছো? আচ্ছা, অনেকেই গেছে। আবার সুন্দরবনে অনেকের আত্মীয়ের বাড়ি আছে। বাহ, খুব ভালো। এই সুন্দরবন হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য। এই সুন্দরবনের আবার যদি বলা যায় বেশিরভাগ অংশটা, সেটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশ, কি বলতো তার নাম? বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে কিন্তু প্রায় অর্ধেকের বেশি, তোমরা 60 থেকে 70% বলতে পারো, অর্ধেকের বেশি সুন্দরবনের অংশ সেই স্থল সীমানা বা তাদের যে বিভিন্ন সেখানটাতে আমরা লক্ষ্য করতে পারি। তো এই বাংলাদেশের মধ্যে যেহেতু সুন্দরবনের বেশ কিছু অংশ, বেশিরভাগ অংশই আমরা দেখতে পাই বা চলে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গেও যেটুকু জায়গা রয়েছে সেটুকু ব্যাপক বৈচিত্র্যময় অংশ আমরা পশ্চিমবঙ্গের মধ্যে দেখতে পাই। ঠিক আছে, এই সুন্দরবনে বিখ্যাত যে প্রাণী আমরা দেখতে পাই সে প্রাণীর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার, যার জন্য সবার সুন্দরবনে ভ্রমণ করতে যাওয়ার মূল উদ্দেশ্য, তাই তো? সেই জন্য সবাই সুন্দরবনে যায়, যে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাবে এই আশা নিয়ে যায়। বিশাল এরিয়া এবং নৌকা করে বা এখন বড় বড় বোট, লঞ্চ সারা বছরই এখন সুন্দরবন ভ্রমণ করা যায়। আগে শুধুমাত্র শীতকালেই হতো, কিন্তু এখন শুধুমাত্র বর্ষা বা যে কালবৈশাখী যে সময়টুকু এপ্রিল, মে, জুন মাস, এই সময়টুকু শেষ হয়ে গেলেই আবার বর্ষাকালের শুরুর দিক থেকে আবার ইলিশ উৎসব শুরু হয়ে যায়। তো সেইভাবে এখন সুন্দরবন এখন সারা বছর ভ্রমণ পিপাসু মানুষ বা পর্যটক প্রেমীদের জন্য সুন্দরবন সারা বছরই ওপেন থাকে, সবাই সেখানে মজা করতে পারে। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে ভারতের কোন অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায়? একটা অরণ্য রয়েছে, তার নাম হচ্ছে গির অরণ্য। এটা কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? গুজরাটে। গুজরাটের গির অরণ্য, সেই গুজরাটের গির অরণ্যতে সব থেকে বেশি বলবো না, গুজরাটের গির অরণ্যতে সিংহ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? তাহলে মরু অঞ্চল, ভারতবর্ষের মরু অঞ্চল কোনটি? রাজস্থানের থর মরুভূমি বা রাজস্থান মরুভূমি অঞ্চল। এই মরুভূমি অঞ্চলে কি জাতীয় উদ্ভিদ আমরা দেখতে পাই? বলো। কাঁটা জাতীয় উদ্ভিদ আমরা দেখতে পাই। ভেরি গুড।
বেশিরভাগ কাঁটা জাতীয় উদ্ভিদ। এটাকে আমরা কাঁটা জাতীয় উদ্ভিদকে আর কি নামে চিনি পরিচিত আমরা? ক্যাকটাস নামেও পরিচিত আমাদের কাছে। আর কি কি উদাহরণ আছে? ক্যাকটাস রয়েছে, ফণিমনসা রয়েছে, বাবলা রয়েছে, তাই তো? আচ্ছা, আমি এখানে একটু জাস্ট জিজ্ঞাসা করব, বলো তো এই মরু অঞ্চলের গাছগুলোতে কেন কাঁটা দেখতে পাওয়া যায়? মরু অঞ্চলের গাছের পাতাগুলোকে কাঁটায় রূপান্তরিত করে দেওয়া হয়েছে। হয়নি মানে কেউ করে দেয়নি, উদ্ভিদ তার নিজস্ব অভিযোজনগত বৈশিষ্ট্যের জন্য পাতাগুলোকে কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে। ঠিক আছে? কেন? বাষ্পমোচন রোধ করার জন্য। কারণ দেখ, আমরা জানি এই যে আমাদের চারিদিকে যে গাছপালা দেখতে পাই, গাছের পাতার সাহায্যে নির্দিষ্ট পরিমাণ গাছ শিকড় দ্বারা যে জল সংগ্রহ করে, তার দ্বারা পাতা দিয়ে সেই জলটা বাষ্পমোচন করে দেয়, তাই তো? বাষ্পমোচন করলে, এবং সেখানে তো মরু অঞ্চলে তো জলের পরিমাণটা খুবই কম। একটা গাছকে জল সংগ্রহ করার জন্য দেখা গেল ওই মরুভূমির অনেক গভীরে তার শিকড়কে প্রবেশ করাতে হচ্ছে। তাহলে এত কষ্ট করে যখন জলটা সে নিয়ে আসছে অভিযোজন, কি করলো? সে পাতাকে ধীরে ধীরে কাঁটায় রূপান্তরিত করে ফেললো, যাতে যে প্রয়োজনীয় জলটা পরিবেশে না ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে? এই জন্য কাঁটা লক্ষ্য করা যায় এই অঞ্চলের গাছগুলোতে। ভারতের একটি জাইদ ফসলের নাম বলো। জাইদ ফসলের নাম আমরা বাদাম বলতে পারি বা আউশ ধান বলতে পারি। ঠিক আছে? জাইদ ফসল কোনগুলো? কে বলতে পারবে জাইদ ফসল? আর কি কি ফসল দেখতে পাই আমরা? আমরা দেখতে পাই রবি শস্য, খরিফ শস্য আর জাইদ শস্য, তাই তো? জাইদ শস্যের যে সময়কাল, কে বলতে পারবে আমাকে? হ্যাঁ বলো। জাইদ ফসল যে শস্যাবতন সময়কালটা কেমন? গ্রীষ্মের শুরুতে এই ফসল রোপণ করা হয় বা বপন করা হয়, আর বর্ষার আগে আবার কেটে নেওয়া হয়। এটাই হচ্ছে জাইদ শস্য। ঠিক আছে? এই সময় বাদাম আর আউশ ধান চাষ করা হয়, সেই জন্য এগুলো উদাহরণ। পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধ করার একটি কৃষি পদ্ধতির নাম কে বলতে পারবে? একদম সোজা। আমরা যদি পাহাড়ের বিভিন্ন অংশে চাষ করি, সেটা কি পদ্ধতির দ্বারা চাষ করা হয় সেখানটাতে, যাতে যেটা আমাদের রয়েছে মৃত্তিকাতে ক্ষয় না হয়, ভূমিক্ষয় যাতে না হয়, সেটা হচ্ছে ধাপ চাষ। ঠিক আছে? আচ্ছা, এর পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে? বলতো কোন রাজ্য? ইক্ষু মানে কি? আখ। এই আখ থেকে কি হয়? চিনি হয়। বাহ! আখের রস ভালো লাগে খেতে? আচ্ছা, সবাই আখের রস খেতে ভালো লাগে। তো ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকারকারী? উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র কোথায় অবস্থান করছে? পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র মানে বুঝতে পেরেছো, পেট্রোলিয়াম জাত যে, যেখানে পেট্রোরসায়ন শিল্পের শোধনাগার বলা যেতে পারে, সেইখান থেকেই এবার পেট্রোরসায়ন শিল্পের বিভিন্ন উপজাত দ্রব্য সেখান থেকে প্রস্তুত হয়। ঠিক আছে? তো গুজরাট রাজ্যের জামনগর, এই জামনগর হচ্ছে ভারতের বৃহত্তম যে পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র আমরা বলছি, প্রশ্ন আমাদের দিয়েছে, সেটা গুজরাটের জামনগরে দেখতে পাওয়া যায়। ঠিক আছে? এটা পরিচালনা করে রিলায়েন্স। ঠিক আছে? পশ্চিমবঙ্গে প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে? প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল সেটা গড়ে উঠেছে আমাদের কলকাতা সংলগ্ন কোথায় বলতো? সল্ট লেক। শুধু সল্ট লেক বললেই কি আমার সঠিক উত্তর পাবো আমি? সল্ট লেক তো আর একটুখানি জায়গা নয়। সল্ট লেক সেক্টর 5। ভেরি গুড। এই সল্ট লেকের সেক্টর 5-এ বিভিন্ন কোম্পানি, ঠিক আছে, কগনিজেন্ট বলতে পারো, টিসিএস বলতে পারো, উইপ্রো, ওয়েবেল, এরকম প্রচুর কোম্পানি তাদের তথ্য প্রযুক্তি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি যেটা আমরা বলি, সেই বড় শিল্পাঞ্চলটা গড়ে তুলেছে এই সল্টলেক সেক্টর 5 অঞ্চলে। বোঝা গেল তো? হ্যাঁ, দেখবে আমাদের পরিচিত অনেক দাদা দিদি, ভাই বোন, অনেকেই এখানে
দীর্ঘদিন ধরে এই তথ্যভিত্তিক শিল্প কেন্দ্র কাজ করে এবং এই তথ্যভিত্তিক শিল্প কেন্দ্রে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ঠিক আছে। পশ্চিমবঙ্গের দুটি কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের নাম লেখো। পশ্চিমবঙ্গের বলা হচ্ছে, ভালো করে প্রশ্নটা করবে, কার্পাস বয়ন অর্থাৎ বস্ত্র শিল্পের কথা বলা হয়েছে, কারণ তুলোর আঁশ থেকে বস্ত্র তৈরি, সুতো থেকে তৈরি বস্ত্র তৈরি হয়। তো কার্পাস বয়ন শিল্প কেন্দ্র পশ্চিমবঙ্গের বলা হয়েছে। ভারতবর্ষের বললে তোমরা কি বলতে? আহমেদাবাদ বলতে পারতে, কোয়েম্বাতুর বলতে পারতে, নাগপুর বলতে পারতে, এগুলো বলতে পারতে, কিন্তু পশ্চিমবঙ্গের বলা হয়েছে ঘুষুরি, পানিহাটি, এগুলো আমরা বলতে পারি। বিলিয়াঘাটা, হাওড়ার বিভিন্ন দুই তীরবর্তী শহরে হাওড়া, হুগলি আমরা দেখতে পাই। ঠিক আছে। ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি? দেখো, তোমরা একটু ভেবে দেখো, ঠিক বলতে পারবে। ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোন রাজ্যে লক্ষ্য করা যায়? ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুরে। ঠিক আছে। আচ্ছা, কোন কোম্পানি গড়ে তুলেছে একটু বলো আমাকে? টাটা। আচ্ছা, টাটা গড়ে তুলেছে, এই কোম্পানিটির নাম কি সংক্ষেপে? টিসকো। পুরো কথা কে বলতে পারবে? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ভেরি গুড। তাহলে ভারতবর্ষের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কারখানাটি জামশেদপুরে গড়ে উঠেছে, যেটা টিসকো নামে পরিচিত। একটি কৃষিভিত্তিক এবং বনভিত্তিক শিল্পের উদাহরণ দাও। কৃষিভিত্তিক মানে যেটা আমরা কৃষি হিসেবে চাষ করছি, আবার ব্যাপক পরিমাণে গড়ে উঠছে, সেইখান থেকে আবার শিল্পে আমরা করছি। কৃষিভিত্তিক শিল্প সেটা হচ্ছে আমরা কার্পাসকে বলতে পারি, আর বনভিত্তিক শিল্প হিসাবে আমরা কাগজ শিল্পকে বলতে পারি। ঠিক আছে। ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? প্রশ্নটা ভালো করে পড়ো। ভারতবর্ষের প্রথম কাপড়ের কল অর্থাৎ বস্ত্র বয়ন যে কারখানা ভারতবর্ষের কোথায় গড়ে উঠেছিল? এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ঘুষুরিতে 1818 সালে ভারতবর্ষের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়েছিল। ঠিক আছে। ভারতে মহানগরের সংখ্যা কয়টি? ভারতে মহানগরের সংখ্যা হচ্ছে 53টি। মনে থাকবে, মহানগরের কি বলা হচ্ছে? যেখানে 10 লক্ষের মতো মানুষ যেখানে বসবাস করবে, যে শহর বা যে অঞ্চলে, সেটাকে বলা হয় মহানগর। 1 লক্ষের বেশি, 10 লক্ষের মধ্যে যেখানে বসবাস করবে সেটাকে আমরা বলছি মহানগর। সেই হিসাবে 53টি শহর আমাদের ভারতবর্ষে রয়েছে বা দেখতে পাই আমরা। ঠিক আছে। 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? বলছে 2011 খ্রিস্টাব্দ রয়েছে, 11 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের সর্বাধিক জনবহুল অর্থাৎ কোন রাজ্যে ভারতবর্ষে সব থেকে বেশি সংখ্যক মানুষ বসবাস করে? উত্তর প্রদেশ। ভেরি গুড। আবার যদি এরকম আসতো যে 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য, তখন কি উত্তর হতো? বিহার তখন উত্তর হতো। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের লাস্ট পার্ট, লাস্ট 10টি প্রশ্ন আমরা এখান থেকে জানবো। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? সব থেকে লম্বা জাতীয় সড়ক কোনটি বলো? হ্যাঁ, উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত এই যে জাতীয় সড়কটি দেখতে পাওয়া যায়, তার নাম হচ্ছে কি? NH-44, তাই তো? হ্যাঁ, এটা ভারতবর্ষের উত্তর দক্ষিণ করিডোর নামেও চিহ্নিত এটি, এবং এটা জম্মু কাশ্মীর থেকে একদম
দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারিকা পর্যন্ত আমরা এটাকে দেখতে পাই। ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলে যাত্রা শুরু হয়? কে বলতে পারবে? কোন শহরে পাতাল রেল অর্থাৎ মেট্রো রেল, যেটা কোন শহরে ভারতবর্ষে প্রথম শুরু হয়েছিল? আমাদের সবার প্রিয় এই কলকাতা শহরে ভারতবর্ষের প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়েছিল। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে তোমার নর্থ সাউথ মেট্রো। ঠিক আছে, একদম কলকাতার উত্তর প্রান্ত থেকে দক্ষিণে। এটার প্রথম চালু হয়েছিল 1984-তে সম্পূর্ণ মাটির তলা দিয়ে, দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত। ঠিক আছে, তারপরে টালিগঞ্জ থেকে লাইন সম্প্রসারণ করা হয়েছে, করে চলে আসলো নিউ গড়িয়া পর্যন্ত। আবার ভারতবর্ষের কাছে, এই আমাদের ভারতবর্ষের কলকাতার কাছে আরো একটা গর্বের বিষয়, সমগ্র ভারতবর্ষে কলকাতাতেই সবার প্রথমে নদীর তলা দিয়ে মেট্রো চলাচল শুরু হয়েছে। তাই তো, নদীর তলা দিয়ে এই মার্চ মাস থেকেই নদীর তলা দিয়ে, অর্থাৎ হাওড়া ময়দান থেকে এপারে কলকাতার দিকে সেন্ট্রাল অব্দি মনে হয় চলছে, এক্স্যাক্টলি মেট্রো স্টেশন নাম আমার মনে পড়ছে না, এই অব্দি এসে মেট্রোটা চলছে। ঠিক আছে, তো দেখো কলকাতাতে যেমন প্রথম পাতাল রেল শুরু হয়েছে, আবার নদীর তলা দিয়ে অর্থাৎ গঙ্গা নদীর তলা দিয়ে মেট্রো রেল শুরু হয়েছে। ঠিক আছে, এছাড়া হ্যাঁ, আরো বিভিন্ন শহরে মেট্রো রেল চালু হয়েছে। এখন কিন্তু যদি সব থেকে বেশি সংখ্যক মেট্রো লাইন, মেট্রো রুট রয়েছে, সেটা কিন্তু দিল্লি শহরে সব থেকে বেশি। আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতেও এখন বিভিন্ন দিকে মেট্রো রেল সম্প্রসারণ করা হচ্ছে। অরেঞ্জ লাইন, ব্লু লাইন, পিঙ্ক লাইন, ব্লু লাইন এরকম নাম দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে ভারতের একটি শুল্ক মুক্ত বন্দরের নাম লেখো। শুল্ক মুক্ত বন্দর অনেকবার বলেছি তোমাদেরকে, কোন রাজ্যে আছে? গুজরাটের কান্ডালা হচ্ছে ভারতবর্ষের একটি শুল্ক মুক্ত বন্দর। ঠিক আছে, ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? তাহলে আমরা একটু আগে অন্যভাবে পড়েছিলাম, এখন আবার এসছে, সেটা ভারতবর্ষের কোন মৃত্তিকা? কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের জন্য আদর্শ। তাই তো, কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে? 2001 সালে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ভারতবর্ষের প্রধান যে 4টি শহর, অর্থাৎ মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, এই 4টি শহরকে তাদের গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন শিক্ষা কেন্দ্র, স্থান যেখানে বসতি বেশি, সেই অঞ্চল দিয়ে সারা ভারতবর্ষকে সড়ক পথের মাধ্যমে যুক্ত করা। ঠিক আছে, এই প্রকল্পটির নাম কি বলতো? এর নাম হচ্ছে সোনালী চতুর্ভুজ। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ সব জায়গাগুলোকে আমরা একসঙ্গে জুড়তে পেরেছি। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে গর্ডিন অস্টিন বা K2, যার উচ্চতা 8611 মিটার। ঠিক আছে, 8611 মিটার। এটা আবার পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। ভারতে অবস্থিত একটি শীতল মরুভূমির নাম লেখো। এই প্রশ্নটা ভালো করে জানবে। শীতল মরুভূমি, লাদাখ মালভূমিকে শীতল মরুভূমি বলা হচ্ছে, কারণ সেখানটাতেও একটা জনমানবহীন বা সেইভাবে উদ্ভিদের বিস্তার লক্ষ্য করা যায় না, সেজন্য শীতল মরুভূমি বলা হচ্ছে লাদাখ মালভূমি। হেক্টর প্রতি ধান উৎপাদন ভারতবর্ষের কোন রাজ্য সব থেকে বেশি হয়? যেখানটাতে সবুজ বিপ্লবের ফলাফল বেশি লক্ষ্য করা গেছিল, সেখানে হেক্টর প্রতি ধান উৎপাদন সব থেকে বেশি, সেটা হচ্ছে পাঞ্জাব। ঠিক আছে, পশ্চিমবঙ্গের পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠা স্থানটির নাম কি? কোন স্থানে পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গে? সেটা হচ্ছে, গড়ে উঠেছিল না, গড়ে উঠেছে বা আছে, সেটা হচ্ছে হলদিয়া। ঠিক আছে, আমি একটা জায়গাতেই পশ্চিমবঙ্গে এই পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র গড়ে লক্ষ্য করা যায়,
তার নাম হচ্ছে হলদিয়া। ভারতের কোন রাজ্যের মোট জনসংখ্যা সবচেয়ে কম? তাহলে আমরা সর্বাধিক জনসংখ্যার রাজ্য জানলাম, সর্বনিম্ন জনসংখ্যার রাজ্য হচ্ছে সিকিম। কোথায় বলো তো? পশ্চিমবঙ্গের ঠিক উত্তরে রয়েছে ছোট্ট রাজ্য সিকিম, সম্পূর্ণ পাহাড়ি রাজ্য বলা যেতে পারে, এবং এইখানটাতেই আমরা কাঞ্চনজঙ্ঘার অবস্থান দেখতে পাই। তো এইখানটাতে জনসংখ্যা সবচেয়ে কম। ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? ভারতের বৃহত্তম যে রাজ্য, এই বৃহত্তম রাজ্যের নাম হচ্ছে রাজস্থান, অর্থাৎ আয়তনে সব থেকে বড় এই রাজ্য, এর নাম হচ্ছে রাজস্থান। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এই কদিনে আমরা অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। যতটুকু আমি তোমাদের সামনে আলোচনা করেছি, তোমরা যদি এই প্রশ্নগুলোই এখান থেকে করো, সব শর্ট প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে আশা করি পেয়ে যাবে। এরপরেও যদি কোনো প্রশ্ন তোমাদের কোথাও আটকায় বা অন্য কোনো প্রশ্ন থেকে সলভ করতে গিয়ে পাচ্ছ না, আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে সেই প্রশ্নের উত্তর বলবো। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে আমাদের নতুন কোনো ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।